আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি, দেখব একজন মা তার সন্তানকে রাক্ষসের হাত থেকে বাঁচানোর জন্য একা লড়াই করতে থাকে। বহু বছর আগে জমিদার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হলে তাকে বলি দেওয়া হতো। কেনই বা বলি দেওয়া হতো, কি এমন রহস্য লুকিয়ে আছে সেটি জানবো। তা চলুন আজকে মা মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ, আপনারা দেখছেন SG এক্সপ্লেন। গল্প শুরু হয় চন্দনপুর গ্রামে এক জমিদার বাড়ি থেকে। সেখানে কালী পুজোর আরাধনা চলছিল, আর এদিকে জমিদারের স্ত্রী সন্তান প্রসব করতে চলেছেন। তারপর শোনা যায় জমিদারের ছেলে হয়েছে। এটা শোনা মাত্রই সবাই দীর্ঘশ্বাস ফেলে, মনে হলো সবাই বিপদ থেকে বাঁচল। সবাই অনেক খুশি হয়, কিন্তু তারপর শোনা যায় জমিদারের যমজ সন্তান জন্ম হয়েছে। একটি ছেলে সন্তান হলেও পরেরটি হয় মেয়ে। এটা শোনা মাত্রই মা কালীর পুজো বন্ধ হয়ে যায়, সবাই তখন স্তব্ধ হয়ে যায়। তারপর ঘন জঙ্গল থেকে একটা শয়তানের চিৎকার ভেসে ওঠে। তারপর জমিদার ছেলে সন্তানটিকে নামকরণ করে, তার নাম দেয় শুভঙ্কর। তারপর জমিদার তার স্ত্রীর কাছ থেকে মেয়ের সন্তানটিকে জোর করে নিয়ে যায়। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, এটা আপনার সন্তান, আপনি এটা করতে পারেন না। কিন্তু জমিদার তার কোনো কথাই শোনে না। তারপর সবাই মিলে কন্যা সন্তানটিকে নিয়ে পুরনো এক রাজবাড়ির পেছনে ঘন জঙ্গলে প্রবেশ করে। তারপর মা কালীর একজন পূজারী সন্তানটিকে একটি পাথরের উপর রেখে বলি দেওয়ার জন্য একটি খড়গ হাতে নেয়, আর তারপর কন্যা সন্তানটিকে বলি দেয়। আর বাচ্চাটির রক্ত নিচে পড়ে মাটির সাথে মিশে যায়। তারপর 40 বছর পার হয়ে যায় এবং আমাদের বর্তমান সময় দেখানো হয়। তারপর কলকাতা শহরে একটি আর্ট স্কুলে আম্রিকা বলে একজন শিক্ষিকা তার স্টুডেন্টদের নিয়ে আর্ট এক্সিবিশনে আসে। তারপর একটি স্টুডেন্ট একটি পেন্টিংয়ে মা কালীর হাতে কাটা মুন্ডু দেখে আম্রিকাকে প্রশ্ন করে। আম্রিকা জানায় এটা একটা রাক্ষস, এর নাম রক্তবীজ, যে সব দেবতাকে হারিয়ে স্বর্গ থেকে বের করে দিয়েছিল। রাক্ষসের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়তো তাহলে সেখানে আরেকটি রাক্ষস জন্ম নিত। তখনই সব দেবতা দেবী পার্বতীর কাছে যায়, আর তখনই মা পার্বতী রেগে যায়, আর মা পার্বতী হয়ে যায় মা কালী। মা কালী তখন এক এক করে রাক্ষসদের মারতে থাকে, আর রাক্ষসের রক্ত মাটিতে পড়তে না পড়তেই মা কালী তার জিভ দিয়ে সেটা শুষে নেয়, আর এক এক করে সমস্ত রক্তবীজ রাক্ষসদের মেরে ফেলে। আর এই জন্যই মা কালীর হাতে রক্তবীজ রাক্ষসের মুন্ডু রয়েছে। আমেরিকার গল্প শোনার পর স্টুডেন্টরা হাততালি দেয়, আর এখানে আর্ট এক্সিবিশন শেষ হয়। তারপর আমেরিকার স্বামী শুভঙ্কর আসে। তাদের একটি 12 বছরের মেয়ে আছে, তার নাম হলো শ্রেতা। তারা সবাই কলকাতায় থাকে। তারপরে শ্রেতা তার গ্রামের বাড়ি চন্দনপুর যেতে চায়, কিন্তু আমেরিকা আর শুভঙ্কর নানান বাহানা করে কথা ঘুরিয়ে দেয়। আমরা বুঝতে পারি এর পেছনে কোনো কারণ রয়েছে। তারপর শুভঙ্করের গ্রাম থেকে ফোন করে জানায় তার বাবা মারা গিয়েছে। আমরা বুঝতে পারি শুভঙ্কর হলো সেই জমিদারের ছেলে, যেটা 40 বছর আগে শুভঙ্করের যমজ বোনকে বলি দেওয়া হয়েছিল। আসলে শুভঙ্করের গ্রামের বাড়িতে কেউ জানে না তার একটা কন্যা সন্তান আছে, কারণ জমিদারের বংশে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তাকে বলি দেওয়া হবে। শুভঙ্কর এসব পুরনো যুগের কথা বিশ্বাস করে না, এবং শুভঙ্কর কাউকে জানতে দেয়নি সে একজন কন্যা সন্তানের বাবা। তাই সে গ্রাম ছেড়ে কলকাতায় সেটেল হয়েছে। তারপর শুভঙ্কর তার গ্রামের বাড়ি একাই যাবে বলে ঠিক করে, আর শ্রৈতাকে এইসব বিষয়ে কিছুই জানায়নি। শুভঙ্কর তখন আমেরিকার কাছ থেকে বিদায় নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার পরের দিন সকালে শ্রৈতা জেনে যায় তার বাবা তাকে না জানিয়ে চন্দনপুর গিয়েছে। শ্রৈতা তখন তার মাকে প্রশ্ন করে। আমেরিকা তখন বলে, তোমার দাদু মারা গিয়েছে। শ্রৈতা বলে, আমার দাদু এতদিন ধরে বেঁচে ছিল, তোমরা আমাকে কিছুই জানাওনি। তার মানে দাদু আমার ব্যাপারে কিছু জানে না। আমেরিকার কাছে এর কোনো উত্তর থাকে না, আর শ্রৈতা তখন রাগ করে উঠে চলে যায়। এদিকে শুভঙ্কর তার বাবার সমস্ত সাধ্যের কাজ সম্পূর্ণ করে, আর গ্রামের পঞ্চায়েত প্রধান জয়দেবের সাথে দেখা করে। আর শুভঙ্কর জয়দেবকে একজন ব্রোকারের খোঁজ করতে বলে, কারণ শুভঙ্কর এই রাজবাড়িটা বিক্রি করতে চায়। জয়দেব বলে এতদিনের রাজবাড়িটা বিক্রি করে দেবে, কিন্তু শুভঙ্কর জানায় এই বাড়ির সাথে তার কোনো সম্পর্ক নেই। শুভঙ্কর বলে, আমার স্ত্রী আর আমার ছেলেকে এই বাড়িতে কোনোদিনই আনবো না। জয়দেব বলে, ছেলে বলছো কেন, বলো মেয়ে আছে। আমি জানি তুমি একজন কন্যা সন্তানের বাবা, চিন্তা করো না, আমি কাউকে বলবো না। আর তাছাড়াও এই গ্রামের কেউ জানে না তোমার একটি মেয়ে আছে। তারপর শুভঙ্কর জয়দেবকে বলে, আপনি একজন ব্রোকার খুঁজে দিন, আমি আজ রাতেই ফিরে যাব। তারপর শুভঙ্কর সেই রাতেই বাড়ি ফেরার পথে রওনা হয়, আর শুভঙ্করের উপর একটি কালো ছায়া পিছু নেয়। এদিকে আমেরিকা শ্রৈতার ট্যাবে একটি ভয়ানক বিভৎস গাছের ছবি দেখতে পায়।
সেই ছবিটা আম্রিকা শুভঙ্করকে পাঠায়। শুভঙ্কর গাড়ি থামিয়ে ছবিটা দেখে অবাক হয়। এটি হলো সেই গাছ যার নিচে বলি দেওয়া হতো। ঠিক তখনই এক ভয়ানক রাক্ষস এসে শুভঙ্করকে তার শিকড় দিয়ে বেঁধে তার গাড়িটাকে আগুন লাগিয়ে দেয়, আর শুভঙ্করের মৃত্যু হয়। তারপর শুভঙ্করের শ্রাদ্ধের কাজ কলকাতায় হয়। তারপর গ্রামের পঞ্চায়েত প্রধান জয়দেব আম্রিকাকে বলে, আমি চন্দনপুরে পঞ্চায়েত প্রধান, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যদি কোনো দিন তোমাদের দরকার পড়ে আমাকে জানাবে, পুরো চন্দনপুর তোমাদের সাথে আছে। তারপর জয়দেব ভালো থাকার আশ্বাস দিয়ে সেখান থেকে চলে যায়। সৈতার বাবা চলে যাওয়ায় সৈতার মন একেবারে খারাপ হয়ে যায়। তারপর 3 মাস কেটে যায়। আম্রিকার সৈতা স্বাভাবিক জীবনে ফিরে আসে। তারপর একদিন জয়দেব আম্রিকাকে ফোন করে বলে, শুভঙ্কর চলে যাওয়া আজ 3 মাস হয়ে গেল। শুভঙ্কর বলে গিয়েছিল এই বাড়িটা বিক্রি করে দেবে, তাই পরশু একজন ব্রোকার আসবে বাড়িটা কেনার জন্য। জয়দেব আম্রিকাকে বলে, তুমি পরশু চলে আসো, তাহলে বাড়িটা বিক্রি হয়ে যাবে। কিন্তু আম্রিকা বলে, আপনি বাড়িটা বিক্রি করে দিন আর টাকা আমাকে ট্রান্সফার করে দিন, আপনার যা কমিশন আমি দিয়ে দেব। জয়দেব বলে, তুমি আমাকে ভুল ভাবছো, শুভঙ্করের শেষ ইচ্ছেটা পূরণ হবে আর ওর আত্মা শান্তি পাবে, এইটুকুই আমি চাই। তারপর আম্রিকা অবশেষে যেতে রাজি হয়। তারপর আম্রিকা শ্রৈতাকে বলে, তুমি রীতি আন্টির বাড়িতে থাকবে, আমি চন্দনপুর যাচ্ছি প্রপার্টি বিক্রি করতে। শ্রৈতা বলে, আমিও তোমার সাথে যেতে চাই। কিন্তু আম্রিকা শ্রৈতাকে নিয়ে যেতে চায় না। শ্রৈতা তখন তার মাকে বলে, বাবা একা চন্দনপুর গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি, তুমি যদি ফিরে না আসো তাহলে আমি কার কাছে থাকবো। শ্রৈতার মুখে এমন কথা শুনে আম্রিকা অনেকটা ইমোশনাল হয়ে যায়। তারপর আম্রিকা শ্রৈতাকে নিয়ে চন্দনপুরের দিকে রওনা হয় আর তারপর পৌঁছে যায় শুভঙ্করের গ্রামের বাড়িতে। ঠিক তখনই তাদের গাড়ির সামনে একটি মেয়ে এসে পড়ে। আম্রিকা তখন গাড়ি থামায়। মেয়েটির নাম হলো দীপিকা। তখনই দীপিকার মা এসে দীপিকাকে বকাঝকা করে, কিন্তু আম্রিকা বলে এতে ওর কোনো দোষ নেই। দীপিকার বাবার নাম হলো বিকাশ। বিকাশের বাবা আগে শুভঙ্করের বাড়িতে কাজ করত, এখন তার বাবা অসুস্থ, তাই বিকাশ ও তার স্ত্রী নন্দিনী এখন এই রাজবাড়ি দেখাশোনা করে। কিন্তু নন্দিনী আম্রিকা ও সৈতাকে খুব একটা ভালো চোখে দেখতো না। নন্দিনী মনে করে এই সেই মেয়ে যাকে গ্রামের মঙ্গলের জন্য বলি দেওয়া উচিত ছিল। আম্রিকা বাড়ির ভেতরে প্রবেশ করলে একটা মন্দির দেখতে পাই। মন্দিরটা বন্ধ ছিল। তারপর বিকাশকে বলে, এই মন্দিরটা বন্ধ কেন? বিকাশ তখন বলে, এটা মা কালীর মন্দির, এটা 40 বছর ধরে বন্ধ আছে। মা যদি কাউকে স্বপ্নে দর্শন দেন তাহলে সেদিন মন্দির খোলা হয় এবং তাকে দিয়ে পুজো করানো হয়। আজ 40 বছর হয়ে গেল মা কাউকে স্বপ্নে দর্শন দেয়নি, তাই এই মন্দির বন্ধ রয়েছে। আম্রিকা সৈতা তারপর খাওয়া দাওয়া করে। তার পরের দিন সকালে জয়দেব একজন ব্রোকারকে নিয়ে আসে এই বাড়িটা বিক্রি করার জন্য। আম্রিকা তখন বলে, অফার যদি ভালো হয় খুব তাড়াতাড়ি ডিল করব। এদিকে শ্রৈতা আর দীপিকার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর দীপিকা শ্রৈতার ট্যাবে একটি গাছের ছবি দেখতে পায়। এটি হলো সেই গাছ যেখানে রাক্ষস থাকে। দীপিকা তখন শ্রৈতাকে বলে, তুমি জঙ্গলে গিয়েছিলে? আসলে শ্রৈতা তার ট্যাবে এই ছবিটা কি করে এলো সে নিজেও জানে না। তারপর এদিকে ব্রোকার বলে, এই গ্রামে বাড়ি বিক্রি করা খুব কষ্টের ব্যাপার, সবাই বলে নাকি এই বাড়ির অভিশপ্ত বাড়ি। এদিকে শ্রৈতা দীপিকাকে বলে, জঙ্গলে যেখানে গাছটি রয়েছে সেখানে নিয়ে যেতে বলে। দীপিকা নিয়ে যেতে চায় না। দীপিকা বলে, সবাই বলে ওই গাছে রাক্ষস থাকে, কিন্তু শ্রৈতা এসব বিশ্বাস করে না। এদিকে জয়দেব ওই ব্রোকারটিকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে দীপিকা শ্রৈতা বারবার জোর করাতে সেই পুরনো রাজবাড়ির পেছনে জঙ্গলে অভিশপ্ত গাছটির কাছে নিয়ে আসে। দীপিকা তখন গাছটি দূর থেকে দেখিয়ে দেয় আর শ্রৈতা গাছটির কাছে চলে যায়। আর সেখানে আম্রিকা চলে আসে। আম্রিকা শ্রৈতাকে বলে, তোমাকে না এখানে আসতে বারণ করেছিলাম? দীপিকা তখন বলে, আমি দিদিকে আসতে মানা করেছিলাম, কিন্তু দিদি খুব জোর করছিল তাই ওকে নিয়ে এসেছি। তখনই দীপিকার মা চলে আসে আর দীপিকাকে মারতে শুরু করে, কারণ দীপিকা তার মাকে না জিজ্ঞেস করে এই জঙ্গলে চলে এসেছে। আর তখনই দীপিকার ফার্স্ট পিরিয়ড হয়। আম্রিকা বলে, তোমার মেয়ে বড় হয়েছে। আম্রিকা নন্দিনীকে অভিনন্দন জানায়, কিন্তু নন্দিনী কোনো কিছু না বলে রেগে সেখান থেকে চলে যায়। তখনই শ্রৈতা তার মাকে বলে, পিরিয়ড হলে কি সবাই সেলিব্রেট করে নাকি? আম্রিকা বলে, অনেক দেশ আছে সেখানে সবাই সেলিব্রেট করে, আর আমাদের দেশেও এটা উৎসব বলে মানা হয়। তারপর এদিকে দীপিকার মা নন্দিনী দীপিকাকে একটা ঘরের মধ্যে রেখে ধূপ জ্বালিয়ে মা কালীর নাম জপ করে। আর নন্দিনী দীপিকাকে বলে, তুই এখানে চুপচাপ বসে থাক, আমি একটু পরেই আসছি।
এই বলে নন্দিনী বাইরে এসে দীপিকাকে ঘরের মধ্যে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, আর দীপিকা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে রাক্ষসের আবির্ভাব ঘটে আর দীপিকাকে গভীর জঙ্গলে তুলে নিয়ে যায়। তখনই নন্দিনী ঘরে এসে দেখে দীপিকা ঘরের মধ্যে নেই। নন্দিনী বুঝতে পারে দীপিকাকে ওই রাক্ষস তুলে নিয়ে গেছে। তারপর বিকাশ আম্রিকাকে বলে দীপিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই নন্দিনী এসে শ্রয়িতার দিকে আঙুল দেখিয়ে বলে এই মেয়ের জন্যই সব কিছু হয়েছে। সেদিন যদি দীপিকাকে ওই জঙ্গলে না নিয়ে যেত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তারপর বিকাশ নন্দিনীকে কোনো রকম সামলে ঘরে নিয়ে যায়। তারপর গ্রামে পুলিশ আসে আর গ্রামের সমস্ত লোক একজোট হয়। গ্রামের সকলে বলে এই গ্রামের প্রায় লোকের মেয়ে নিখোঁজ হয়। পুলিশ তখন বলে তাহলে থানায় একটাও মিসিং ডায়েরি নাই কেন? তারপর জয়দেব বলে এই গ্রামের মেয়েগুলো নিখোঁজ হওয়ার পর 4-5 দিনের মধ্যেই ফিরে আসে, তাই থানায় কেউ মিসিং ডায়েরি করেনি। তারপর গ্রামের সবাই আম্রিকার দিকে আঙুল দেখিয়ে বলে শুভঙ্করের বংশের নিয়ম অনুযায়ী শুভঙ্করের মেয়েকেও এই গ্রামের মঙ্গলের জন্য বলি দেওয়া উচিত ছিল, তাহলে রাক্ষস আর গ্রামে ফিরে আসতো না আর গ্রামের মেয়েগুলোকেও তুলে নিয়ে যেত না। আম্রিকা বলে আপনারা আপনাদের মেয়েকে রক্ষা করতে পারেননি, এখন সব দোষ আমার মেয়ের উপর দিচ্ছেন। আম্রিকা তখন বলে দীপিকা আমার মেয়ের মতো, আর দীপিকাকে যদি রাক্ষস জঙ্গলে তুলে নিয়ে যায় তাহলে আমি তাকে ফিরিয়ে আনতে যাব। তারপর পুলিশ অফিসার আর আম্রিকা ঘন জঙ্গলে প্রবেশ করে, কিন্তু দীপিকাকে কোথাও খুঁজে পাচ্ছিল না আর রাক্ষসের শয়তানেরা তাদের দিকে লক্ষ্য করছিল। যতই রাত বাড়তে থাকে কিন্তু দীপিকার দেখা মেলে না। তারপর তারা হতাশ হয়ে ফিরে এসে শ্রয়িতা তার মাকে বলে ওই জঙ্গলে কি আছে মা, আর এইসব কেনই বা হচ্ছে? আম্রিকা তখন সমস্ত ঘটনা শ্রয়িতাকে খুলে বলে। আম্রিকা বলে রক্তবীজ রাক্ষসের গল্প বলেছিলাম মনে আছে? মা কালী যখন রক্তবীজ রাক্ষসকে মেরে ফেলেছিল তখন 1 ফোঁটা রক্ত এই চন্দনপুর মাটিতে পড়েছিল, আর সেখান থেকে জন্ম নেয় রাক্ষস আনসাজা। কিন্তু রাক্ষস আনসাজা যতই শক্তিশালী হোক না কেন মা কালীকে হারাতে পারে না। তাই রাক্ষস তার বংশবিস্তার করার জন্য কুদৃষ্টি দেয় গ্রামের মেয়েদের। তাই গ্রামের মেয়েগুলোকে রাক্ষস তুলে এনে তাদের গর্ভে রাক্ষস তার সন্তান জন্ম দিতে চায়, যাতে বংশবিস্তার করে রাক্ষস পুরো পৃথিবী ধ্বংস করতে চায়। কিন্তু মেয়েগুলো রাক্ষসের পরিকল্পনা সফল করতে ব্যর্থ হয় আর মেয়েগুলো সব মারা যায়। তারপর এক ভক্ত মা কালীর কাছে আসে এই বিপদ থেকে বাঁচার জন্য। তখনই মা কালীর 1 ফোঁটা রক্ত ওই ভক্তির চোখে পড়ে আর ভক্তটি মায়ের কৃপা লাভ করে আর অনেক শক্তিশালী হয়ে ওঠে। তারপর ভক্তটির ভয়ে রাক্ষসটি লুকিয়ে পড়ে। তারপরে ওই ভক্তটির একটি কন্যা সন্তান জন্ম হয়। মেয়েটির তখন 12 বছর পূর্ণ হয়। রাক্ষস তখন মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। আর রাক্ষস আনসাজা জানত ওই ভক্তটি মা কালীর শক্তি লাভ করেছে, তাই ওর মেয়ের শরীরে সেই শক্তি বইছে। তাই মেয়েটির গর্ভে রাক্ষস তার সন্তান সৃষ্টি করে। তাই ভক্তটি পড়ে যায় মহাসংকটে আর মেয়েটির গর্ভে রয়েছে রাক্ষসের উত্তরাধিকারী। তারপর ভক্তটি একটি কঠিন সিদ্ধান্ত নেয়, যেটা শুনে গ্রামের সবাই স্তব্ধ হয়ে যায়। তারপর ভক্তটি মা কালীর আশীর্বাদ নিয়ে তার নিজের সন্তানকে বলি দেয়। তার সন্তান মারা যায় আর রাক্ষসের পরিকল্পনা ব্যর্থ হয়। আর ওই শক্তিশালী ভক্তের বংশধর হলো শুভঙ্করের পরিবার, আমাদের পরিবার। আর তারপর থেকেই এই পরিবারে যখনই কন্যা সন্তানের জন্ম হতো কালী পূজার পর তাকে বলি দেওয়া হতো। কিন্তু এইসব কথা তোমাকে জানাতে দিইনি। এমনকি তোমার বাবা কলকাতা আসার পর তোমার বাবা ঠিক করেছিল সে আর চন্দনপুর ফিরে যাবে না। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শ্রয়িতার যখন জন্ম হয়েছিল তখনই শুভঙ্করের বাবা শুভঙ্করের সন্তানকে দেখতে হসপিটালে আসে। শুভঙ্করের বাবা যদি জানতে পারে তার ছেলের কন্যা সন্তান জন্ম হয়েছে তাহলে তাকে বলি দিয়ে দেবে। তাই শুভঙ্কর হসপিটালে অন্য একটি ছেলে বাচ্চাকে নিয়ে এসে তার বাবাকে দেখায়। আর এদিকে শুভঙ্কর তার সন্তানকে লুকিয়ে রেখেছে। শুভঙ্করের বাবা ছেলে হয়েছে শুনে অনেক খুশি হয় আর সেখান থেকে চলে যায়। আর সেই কারণে শ্রয়িতাকে চন্দনপুর থেকে দূরে রেখেছে। শ্রয়িতা তখন তার মাকে বলে ওই রাক্ষস তাহলে আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাই না মা? আম্রিকা বলে যতক্ষণ তোমার মা আছে ততক্ষণ তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তার পরের দিন জয়দেব আর পুলিশ অফিসার গ্রামে যে মেয়েগুলো নিখোঁজ হয়ে গেছিল তাদের বাড়িতে আসে। পুলিশ অফিসার তাদের প্রশ্ন করে যে তাদের জঙ্গলে ধরে নিয়ে গেছিল তাদেরকে চেনে কিনা, কিন্তু মেয়েগুলো কোনো কিছুই বলে না। তারপর রাতে আম্রিকা মা কালীকে দেখতে পায়, অর্থাৎ মা তাকে সংকেত দিচ্ছে। তার পরের দিন সকালে আম্রিকা মা কালীর মন্দিরের দরজা খুলে
কারণ মা আম্রিকাকে কাল রাতে দর্শন দিয়েছেন। এটা শুনে গ্রামের সকলে মায়ের মন্দিরে পুজো দিতে আসে। তারপর দীপিকা বাড়িতে ফিরে আসে। তার বাবা মা অনেক খুশি হয়। তারপর আম্রিকা দীপিকা ও গ্রামের বাকি মেয়েগুলোকে ডাক্তারের কাছে নিয়ে আসে। তারপর ডাক্তার চিকিৎসা করে জানায় কোনো মেয়ের উপর শারীরিক অত্যাচার হয়নি, আর প্রত্যেক মেয়েরই পিরিয়ড বন্ধ হয়ে গেছে। তারপর রাতে শ্বেতার পেট ব্যথা শুরু হয়। আম্রিকা বলে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আম্রিকা শ্বেতাকে কোনো রকমে ঘুম পাড়িয়ে দেয়, আর আম্রিকা একটি চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে। তারপর মাঝরাতে দীপিকা শ্বেতার কাছে আসে। দীপিকা নিজের জ্ঞানে ছিল না, তার উপর শয়তান ভর করেছিল। আর দীপিকা শ্বেতাকে খেলার নাম করে ঘর থেকে বের করে নিয়ে যায়। বাইরে এসে শ্বেতা দেখে গ্রামের বাকি মেয়েগুলোকে দেখতে পায়, কিন্তু প্রত্যেকটি মেয়ে নিজের জ্ঞানে ছিল না। মেয়েগুলোর মধ্যে শয়তান ভর করে, আর শ্বেতাকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে আম্রিকার ঘুম ভেঙে যায়, আর শ্বেতাকে বিছানায় দেখতে পায় না। আম্রিকা অনেক ভয় পেয়ে যায়। তখনই আম্রিকা পুরনো রাজবাড়ির দিকে ছুটে চলে যায়। তারপর আম্রিকা দেখতে পায় সেই মেয়েগুলো শ্বেতার চুল ধরে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছিল। তখনই সেখানে একটি বৃদ্ধ মহিলা শ্বেতাকে বাঁচায়। আম্রিকা তখন শ্বেতাকে সেখান থেকে নিয়ে চলে আসে। আম্রিকা তখন ঠিক করে সে আর চন্দনপুরে থাকবে না, তাই আম্রিকা রাতেই কলকাতার দিকে রওনা হয়। কিন্তু রাস্তায় যেতে যেতে সেই মেয়েগুলো আম্রিকার গাড়ির উপরে হামলা করে। আম্রিকা তখন গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয়। সে এই গ্রাম থেকে বের হতে চায়, কিন্তু আম্রিকা তাদের সাথে কিছুতেই পেরে ওঠে না। ওই মেয়েগুলো শ্বেতাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই আম্রিকা একটি ব্রেক মারে, আর মেয়েগুলো সব মাটিতে পড়ে যায়। কিন্তু রাক্ষসের বসে থাকা মেয়েগুলো আম্রিকার পিছু ছাড়ে না। আম্রিকা তখন গাড়ি স্টার্ট দিতে যায়, তখনই মেয়েগুলো গাড়িটা শূন্যে তুলে ধরে, আর তারপর গাড়িটা নিচে ফেলে দেয়। আর শ্বেতাকে গাড়ি থেকে বের করে ফেলে, আর আম্রিকাকে ছুঁড়ে ফেলে দেয়। আর আম্রিকা একটি গাছের সাথে আঘাত পায়। আর আম্রিকা দেখতে পায় মেয়েগুলো জয়দেবের হাতে শ্বেতাকে তুলে দিচ্ছে। এটা দেখে আম্রিকা কোনো কিছুই করতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। তার পরের দিন গ্রামে পুলিশ এলে বিকাশ জানায় গ্রামের মেয়েগুলো আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আম্রিকারাও রাতে চলে গিয়েছে। আর জয়দেবও হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ তখন জয়দেবের ওপর সন্দেহ করে। পুলিশ আর জয়দেব যখন নিখোঁজ হওয়া মেয়েগুলোর বাড়িতে জিজ্ঞাসাবাদ করছিল, তখনই পুলিশ বুঝতে পেরেছিল জয়দেবের ভয়ে ওরা কিছুই বলে না। তবে পুলিশ পুরোপুরি বুঝতে পারে এই সব কিছুর পেছনে জয়দেবের হাত আছে। এদিকে আম্রিকার জ্ঞান ফিরে আসে, আর একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। এই বৃদ্ধ মহিলা কাল রাতে আম্রিকাকে বাঁচিয়েছিল। বৃদ্ধ মহিলাটি জানায় শ্বেতাকে জয়দেব তুলে নিয়ে গেছে। আম্রিকা তখন অবাক হয়। এদিকে পুলিশ তার সমস্ত ফোর্স নিয়ে রাজবাড়ির পেছনে জঙ্গলে প্রবেশ করে। পুলিশ তখন জয়দেবকে দেখতে পায়। পুলিশ তখন জয়দেবকে ডাকে, আর জয়দেব বুঝে যায় সে ধরা পড়ে গেছে। জয়দেব তখন পুলিশকে বলে, তুই জানিস না আমি কে? আমি হলাম রাক্ষসের এক পরম ভক্ত, সেই আমার গুরু। তখনই জয়দেব আসল রূপ দেখায়, আর সমস্ত পুলিশদের মেরে ফেলে। এদিকে বৃদ্ধ মহিলাটি আম্রিকাকে পুরো ঘটনা বলতে থাকে। 40 বছর আগে শুভঙ্করের বাড়িতে শুভঙ্করের যখন বোন জন্ম নিয়েছিল, তখন এক পূজারী তাকে বলি দেওয়ার জন্য জঙ্গলে নিয়ে আসে। পূজারী তখন কন্যা সন্তানটিকে বলি দেওয়ার জন্য খড়গ তুলেছিল ঠিকই, কিন্তু পূজারী সন্তানটিকে বলি দিতে অস্বীকার করেছিল। পূজারী তখন বলেছিল, মা কি করে একটা শিশুর বলি চাই? আমাদের হয়তো বুঝতে ভুল হচ্ছে। এদিকে জয়দেব ওই পূজারীকে হিংসে করত, কারণ জমিদার ওই পূজারীকে সমস্ত পুজোর দায়িত্ব দিয়েছিল। তখনই জয়দেব ওই শিশুটাকে বলি দেয়, আর গ্রামের সবার কাছে সম্মান পায়। আর ওই পূজারীকে জয়দেব সম্মানহানি করে ডাইনির অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আর ওই পূজারী হলো এই বৃদ্ধ মহিলাটি। কিন্তু জয়দেব ওই শিশুটাকে বলি দিয়ে ভুল করেছিল। মেয়েটির 12 বছর পূর্ণ হলে রাক্ষস মেয়েটিকে তুলে এনে এবং রাক্ষস মেয়েটির গর্ভে তার সন্তান সৃষ্টি করতে পারত। সেই কারণে রাক্ষস জয়দেবকে মারতে আসে। জয়দেব তখন তার ভুল স্বীকার করে এবং কথা দেয়, এবার থেকে শুভঙ্করের পরিবারে যখনই কন্যা সন্তান জন্ম নেবে, জয়দেব তখন মেয়েটি 12 বছর পরে রাক্ষস আনসাজের হাতে তুলে দেবে। তবে তার জন্য জয়দেব রাক্ষসের কাছ থেকে শক্তি চাই। তারপর রাক্ষস জয়দেবের উপরে শয়তানি শক্তি প্রয়োগ করে, এবং জয়দেবী শুভঙ্করের বাবাকে এবং শুভঙ্করকে মেরে ফেলেছিল, যাতে আম্রিকা আর শ্বেতা গ্রামে আসতে পারে, আর জয়দেব শ্বেতাকে রাক্ষসের হাতে তুলে দিতে পারে। এদিকে আম্রিকা তখন শ্বেতাকে বাঁচাতে যায়, কিন্তু ওই বৃদ্ধ পূজারীটি বলে, তোমার মেয়েকে বাঁচাতে হলে মায়ের পুজো করতে হবে, আর মায়ের আশীর্বাদ নিতে হবে। তোমাকে মা স্বপ্নে দর্শন দিয়েছেন,
একমাত্র তুমি মাকে পুজো করে সন্তুষ্ট করতে পারবে, আর মায়ের কাছ থেকে শক্তি লাভ করতে পারবে, আর রাক্ষসকে হারাতে পারবে, আর তোমার মেয়েকেও ফিরে পাবে। তারপর আম্রিকা মা কালীকে ভক্তি ভরে পুজো করে, আর মা কালী তখন সন্তুষ্ট হয় এবং মা কালী আম্রিকাকে আশীর্বাদ করে এবং মা আম্রিকার কপালে একটি তিলক এঁকে দেয়। আর বৃদ্ধ পূজারীটি বলে রাক্ষসকে বধ করার সঠিক সময় চলে এসেছে। তাই আম্রিকা খড়গ নিয়ে জঙ্গলে প্রবেশ করে রাক্ষসকে বধ করার জন্য। আম্রিকা তখন দেখে শ্বেতাকে একটি গাছে রাক্ষস রেখে দিয়েছে। তারপর রাক্ষস জয়দেবের রূপ নিয়ে বাইরে আসে আর আম্রিকাকে তার শিকড় দিয়ে বেঁধে মারতে থাকে, এমনকি আম্রিকার হাড় ভেঙে দেয়। আর আম্রিকা তখন মাটিতে পড়ে যায়। তখনই আম্রিকার কপাল থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে, আর তখনই আম্রিকার মধ্যে মা কালী জেগে ওঠে এবং তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। তারপর আম্রিকা তার খড়গ দিয়ে রাক্ষসকে বধ করে। তারপর আম্রিকা শ্বেতা ও বাকি মেয়েদেরকে নিয়ে গ্রামে ফিরে। তারপর ওই বৃদ্ধ পূজারীটি শ্বেতার পেটে হাত দিয়ে আম্রিকাকে বলে, রাক্ষস তোমার মেয়ের গর্ভে তার সন্তান সৃষ্টি করেছে। রাক্ষসের বংশধরকে ধ্বংস করতে হলে শ্বেতাকে বলি দিতে হবে। আম্রিকা এটা করতে চায় না। আম্রিকা তখন মনে মনে ভাবে, মা তুমি একই সংকটে ফেললে, তোমার যদি এটাই ইচ্ছা হয় তবে তাই হোক। আম্রিকা তখন তার সন্তানকে বলি দেওয়ার জন্য খড়গ হাতে নেয়। আম্রিকা তখন তার সন্তানকে বলি দিতে যায়, ঠিক তখনই এতদিনে বলি হওয়া শিশুগুলো জেগে ওঠে আর আকাশে মিলিয়ে যায়। বৃদ্ধ পূজারী তখন আম্রিকাকে চিৎকার করে থামিয়ে দেয়। পূজারী তখন চেক করে জানায় শ্বেতার গর্ভে রাক্ষসের বংশধর ধ্বংস হয়ে গেছে। শ্বেতাকে বলি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। মা কালী তোমার উপর কৃপা করেছেন। আসলে মা তার ভক্তের পরীক্ষা নিচ্ছিল। শ্বেতার জ্ঞান ফিরে আসে। আম্রিকা তখন তার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এইখানেই মুভিটি সমাপ্ত ঘটে। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর মুভিটি অবশ্যই থিয়েটারে গিয়ে দেখবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।